হ্যালো ভিউয়ার্স, আমরা ওজন কমানোর প্র্যাকটিক্যাল গাইডলাইন দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। তো আসলে ডায়েট নিয়ে অনেক কথা আছে। ডায়েট আসলে কিন্তু বিশাল একটা জিনিস, অনেক বেশি চ্যাপ্টার, এখানে অনেক কিছু আছে। আমি গত প্রায় 2 বছরের মতো হলো এটা নিয়ে আসলে গবেষণা করতে দেখলাম, যা দেখলাম যে অনেক বিশাল একটা জিনিস। আসলে আমরা এটা জানিই না, ঠিক আছে। আসলে ডায়েটে আসলে অনেক কিছু যে আছে এটাই আমরা জানি না। আমরা আসলে খাই যেভাবে মানুষ প্রতিনিয়ত খাচ্ছে, আমরা দেখতেছি ছোটোবেলা থেকে ওইভাবে খেয়ে যাই। তো এখানে কিন্তু আসলে অনেক কিছু আছে। আপনি যদি জানেন যে আসলে ডায়েটের মধ্যে কী আছে, আপনি নিজেই আগ্রহ প্রকাশ করবেন। আসলে তো অনেক কিছু। তো মেন জিনিস তিনটে এখানে, আপনাকে প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট, এই তিনটা জিনিস আপনাকে ফলো করতে হবে। এর মধ্যে আছে প্রোটিন। প্রোটিনে হাত দিতে, প্রোটিন আপনি কখনো কমাতে পারবেন না। প্রোটিন আপনাকে 60 গ্রাম করে খাইতেই হবে, না খেলে আপনি ক্ষতি হবে। এটা নিয়ে কোনো ইয়ে নেই, বুঝলেন না? যেটা আমাদের বাঙালিদের যেটা হচ্ছে, দেখবেন যে অধিকাংশ মানুষ একদম মাসুলই নাই, কোনো মাসল নাই, একদম দেখবেন যে বাইসেপস ট্রাইসেপস কিছু নাই, লেগস নাই, ঠিক আছে, বাটার কোনো মাংস নাই। তো মাসল যদি না থাকে আপনার কোনো দাম নাই, ঠিক আছে। মাসল ছাড়া আপনি 50-এর পরে চলতেই পারবেন না। আপনি আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে, বিভিন্ন অসুখে জর্জরিত হবেন, হাড্ডির অবস্থা খারাপ হয়ে যাবে। তো মাসল খুবই ইম্পর্টেন্ট, মাসল আপনার লাগবেই লাগবে। মাসল ছাড়া আপনার হবে না, ঠিক আছে। যত কথা বলুন, মাসল ছাড়া আপনার এনার্জি থাকবে না। পুরুষ মানুষ যদি হন তাহলে আপনার সেক্সুয়াল প্রবলেম হবে। মাসলের পরিমাণ যদি না থাকে, মাসল না থাকলে আপনি টেস্টোস্টেরন ধরে রাখতে পারবেন না। তো মাসল খুব ভাইটাল। মাসল যেহেতু ভাইটাল, সেই জন্য আপনার প্রোটিনও খুব ভাইটাল। কারণ মাসল তৈরি হয় প্রোটিন দ্বারা, ঠিক আছে, মেনটেনও হয় প্রোটিন দ্বারা। তাহলে আপনাকে প্রোটিন রাখতেই হবে। তাহলে প্রোটিন আপনি যদি 60 গ্রামের মধ্যে আপনার 60 গ্রাম আপনার রাখতে হবে। গুড ফ্যাট আপনাকে খাইতে হবে, কিছু স্যাচুরেটেড ফ্যাট, কিছু মনো আনস্যাচুরেটেড, কিছু পলি আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড ফ্যাটের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে আর কি। আমরা যেটা বলি স্যাচুরেটেড ফ্যাট, যেটা খারাপ, ঠিক আছে, এক্সট্রা কার্বন বন্ড থাকে। এটা তো সায়েন্সের কথা, অনেক কঠিন জিনিস, এটা আপনারা বুঝবেন না। তো কিছু স্যাচুরেটেড ফ্যাট যেটা খারাপ, তবে অল্প পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট আমরা খাইতে পারেন, সমস্যা হবে না। আরেকটা হচ্ছে আমরা যেটা নজর দিই, মনো আনস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের প্রতি। এইটাই আমাদের বেশি করে খাইতে হবে, ঠিক আছে। বিশেষ করে বাদাম, বিভিন্ন ধরনের বাদাম, সেটা আমাদের কম দামি চীনা বাদাম হতে পারে, সেটা আপনার অলনাট হতে পারে, ঠিক আছে, কাঠবাদাম হতে পারে, কাজু বাদাম হতে পারে। তো ওইগুলো একটু দাম বেশি, তবে গুণগত মানের দিক দিয়ে কাজু বাদাম আর অন্যান্য বাদামের মধ্যে কোনো পার্থক্য নেই। মোটামুটি আপনি 1 মুঠ করে সকালে, 1 মুঠ করে রাত্রে বাদাম আপনাকে খেতেই হবে। এটা নারী পুরুষ উভয়ের জন্য গুড ফ্যাট দিবে। এবং কি আমাদের রক্তনালীর মধ্যে তো অনেক ধরনের ফ্যাট আছে যেগুলো এই ফ্যাট ক্যারি করে, ঠিক আছে, লাইপোপ্রোটিন বলে। তো তার মধ্যে এলডিএল থাকে, এইচডিএল থাকে। তো বাদাম কী করবে, আপনাকে এই গুড ফ্যাটের পরিমাণ বাড়াবে বডিতে, ঠিক আছে। রক্তনালীর ভিতরে চর্বি জমতে দিবে না, ঠিক আছে। আপনার হার্টটা প্রোটেকশন থাকবে, রক্তনালী ভালো থাকবে, এন্ডোথেলিয়াম ভালো থাকবে। তো এন্ডোথেলিয়াম এবং রক্তনালী নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আমরা পরে আসবো। তো তাহলে হচ্ছে কি, আপনার গুড ফ্যাট খাইতে হবে। গুড ফ্যাটের মধ্যে বিভিন্ন ধরনের বাদাম আছে, সেটা আপনি খাবেন। আপনি তিল খাইতে পারেন, তিল, সাদা তিল, এটা খাইতে পারেন। তিসি খাইতে পারেন, ঠিক আছে। তো এর মধ্যে ওমেগা 3 থাকে, তিসি এবং তিলের মধ্যে ওমেগা 3 থাকে। কুমড়ার বিচি খেতে পারেন, ঠিক আছে। তারপর ছোটো মাছ খেতে পারেন, ইলিশ মাছ খেতে পারেন। তো মাছ এবং মাংসের মধ্যে পার্থক্য হচ্ছে, মাছের মধ্যে গুড ফ্যাট থাকে অনেক বেশি, ঠিক আছে। যত ধরনের আপনার তৈলাক্ত মাছই হোক না কেন, ঠিক আছে, কিছু আছে ওমেগা 6 বেশি, যেমন পাঙ্গাস মাছে। তাহলে তৈলাক্ত মাছ আপনাকে খেতে হবে। মাছের মধ্যে মাছ খেলে আপনার সুবিধা কি, মাছ আপনার রক্তনালীকে ভালো রাখবে, আপনার মাছ আপনাকে প্রোটিন দিবে, মাছ আপনাকে একসাথে গুড ফ্যাট দিবে, ঠিক আছে। একসাথে এতগুলো জিনিস আপনি পাবেন না। যেমন গরুর মাংসে আপনার স্যাচুরেটেড ফ্যাট অনেক বেশি, ঠিক আছে। তো স্যাচুরেটেড ফ্যাট থাকলে আপনার রক্তনালী শেষ, বুঝলেন নাই? খাইতে পারবেন পরিমিত, সপ্তাহে 2-1 দিন অল্প কিছু, ঠিক আছে। মোটামুটি বলা হয় যে 100 থেকে 200 গ্রাম পর্যন্ত পার উইকলি আপনি খেতে পারবেন। যে প্রতি সপ্তাহে আপনি 100 থেকে 200 গ্রাম গরুর মাংস খেতে পারবেন, এটা সেফ। এর বেশি কিন্তু আপনার জন্য স্যাচুরেটেড ফ্যাট বেশি খাওয়া ঠিক হবে না। আবার কোলেস্ট্রল পরিমাণও আপনার এই গরুর মাংস বেশি থাকে। মাছে কিন্তু কোলেস্ট্রলের পরিমাণ অনেক কম। যে আপনি যদি অ্যাভারেজে মাছের মধ্যে প্রতি 100 গ্রাম মাছে আপনার 50 থেকে 60 গ্রাম কোলেস্ট্রল থাকে, কিন্তু মাংসে আপনার কোলেস্ট্রলের পরিমাণ বেশি। বিশেষ করে রেড মিট যেগুলো থাকে, সেগুলো কিন্তু চর্বি থাকে, সেখানে কোলেস্ট্রলের পরিমাণও বেশি থাকে। তো আপনি যদি রক্তনালীর কথা চিন্তা করেন, আপনার হার্টের কথা চিন্তা করেন, আপনি গুড ফ্যাটের কথা চিন্তা করেন, সব দিক দিয়েই মাছ কিন্তু আগিয়ে। এবং কি একটা গবেষণা আছে, তারা গবেষণা করছিল যে রক্তনালীর জন্য সবচেয়ে বেস্ট কোন খাবার। তারা দেখছে যে পিসিও ভেজিটেবলস, যারা সামুদ্রিক মাছ খায় এবং ভেজিটেবল খায়, তাদের রক্তনালী ভালো থাকে, ঠিক আছে। তাহলে আপনি যদি প্রোটিনের গুড সোর্স খুঁজেন, তাহলে মাছটা 1 নম্বরে, ঠিক আছে। কারণ যারা সেডেন্টারি লাইফস্টাইল করে, তারা আসলে চাইলেও আপনি সারাদিনে অনেক বেশি দৌড়াতে পারবেন না, ঠিক আছে, দৌড়াতে পারবেন না। জিম অত করার মতো আসলে সুযোগ আমাদের সময় নাই, ঠিক আছে। তো আপনাকে ডায়েটটা, আর একটা হচ্ছে ডায়েট হলে 80%, ডায়েট 80%, 20% হচ্ছে আপনি এক্সারসাইজ। তো যখনই আপনি ওয়েট মেনটেন করতে যাবেন কিংবা ওয়েট কমাতে যাবেন, সেক্ষেত্রে ডায়েটটা মেন,
তো ডায়েট হচ্ছে 80% ক্ষেত্রে রোল প্লে করে। তাহলে ডায়েটের মধ্যে আপনাকে হাত দিতে হবে প্রথমে। আপনি 1 ঘন্টা এক্সারসাইজ করে আপনি 300 থেকে 400 ক্যালোরি আপনি বার্ন করতে পারবেন, ঠিক আছে, এর বেশি পারবেন না। সেক্ষেত্রে ডায়েটটা আপনাকে মেন রাখতে হবে। তো তাহলে প্রোটিনটা আপনাকে ঠিক রাখতে হচ্ছে প্রথম কথা। আর একটা হচ্ছে যে আপনার গুড ফ্যাটও নিতে হবে। মোটামুটি আপনি 60 কেজি ওজনের মানুষের জন্য মোটামুটি 60 গ্রাম ফ্যাট আপনাকে খাইতে হবে, মোটামুটি 0.8 থেকে 1 গ্রাম, ঠিক আছে। আমরা বলি যে একটা প্লেট মডেল যদি বলি, কিংবা একটা ডায়েটের 50% 40 থেকে 50% কার্ব থাকতে হবে, 30% 25 থেকে 30% প্রোটিন থাকতে হবে, 15 থেকে 20% আপনার ফ্যাট থাকতে হবে, বাদ বাকি ভেজিটেবলস। তো এটাকে আপনাকে মেনটেন করতে হবে, কারণ আপনি যদি গুড ফ্যাট না থাকেন তাহলে আপনার কোলেস্ট্রল থাকবে না। কোলেস্ট্রল না থাকলে আপনার যে আমাদের সেক্স হরমোনগুলো তৈরি হয় কোলেস্ট্রল থেকে, সেগুলো আপনার তৈরি হবে না, ঠিক আছে। সেক্ষেত্রে নারী পুরুষ উভয়ের যৌন জীবনে কিন্তু প্রবলেম দেখা দিবে। তো এটা একটা গেল, তাহলে গুড ফ্যাট আপনাকে নিতে হবে। এটা হয়েছে আমার এই জিমে একটা ছেলে, ও ডায়েট প্ল্যান করতে যায়, যেটা করলো যে ও ফ্যাট একদম টোটালি বন্ধ করে দিয়েছে। তো ফ্যাট বন্ধ করার জন্য কী হয়েছে, ওর কিন্তু সেক্স পাওয়ারে অনেক সমস্যা হয়েছে, পরবর্তীতে আবার রিকভার করছে। তো আপনাকে গুড ফ্যাট নিতে হবে। গুড ফ্যাট না নিলে কিন্তু আপনার হলে সেক্সুয়াল ব্যাপারটা থাকবে না। তো আপনার মোটামুটি তাহলে 60 গ্রামের মতো আপনাকে গুড ফ্যাট নিতে হবে, 50 থেকে 60। 60 গ্রামও ধরেন, তো 1 গ্রাম ফ্যাটে থাকে 9 ক্যালোরি, ঠিক আছে। তো 6 9 54, মোটামুটি 400-500 ক্যালোরি কিন্তু আপনার ফ্যাট থেকে চলে আসতেছে। ওদিকে 60 গ্রাম প্রোটিন খেতে গেলে 60 গ্রাম প্রোটিন যদি আপনি ধরেন এখানে 4 দিয়ে গুণ করেন, 4 4 16, ঠিক আছে, 424 240 250 ক্যালোরি, তাহলে ওখানে আপনার 450 মতো, এখানে 250, 500 700 800 ক্যালোরি, কিন্তু মোটামুটি 800 ক্যালোরির মতো আপনার প্রোটিন এবং ফ্যাট নিতে হবে। তো বাদ বাকি আপনার নেবেন হলে কার্ব থেকে। তো গুড কার্ব নিতে হবে আপনাকে, কমপ্লেক্স কার্ব যেগুলো আমরা বলি, ঠিক আছে। কমপ্লেক্স কার্বের মধ্যে আমরা যেটা বলতেছি লাল চাল, লাল আটা, ঠিক আছে। তারপরে আপনার মিষ্টি আলু খুব ভালো অপশন। আলু কিন্তু খুবই ভালো, ঠিক আছে। আলু আপনার রাইসের থেকে অনেক বেটার, কারণ আলুতে পটাশিয়াম থাকে, অন্যান্য মিনারেলস পাবেন, যেটা আপনি ভাতের মধ্যে পাবেন না। ভাতের মধ্যে শুধু ভাতই পাবেন, কার্বই পাবেন শুধু, ঠিক আছে। এখানে কিন্তু মিনারেলস, পটাশিয়াম এগুলোর পরিমাণ অনেক কম, যেটা আলুতে পাবেন। তো আপনি যেটা দেখা গেল যে আপনি যদি কার্ব নেন ওভাবে, বাদ বাকি তাহলে আমরা 800 হিসাব কিন্তু শেষ থাকলো এই 1200। তো এখানে আপনি 1200 যদি আপনি 4 দিয়ে ভাগ দেন, ঠিক আছে, 300 গ্রামের মতো কার্ব আপনি নিতে পারেন। তো 300 গ্রামের প্রতি যদি নেন, যদি 3 অক্টে প্রতি অক্টে আপনি 100 গ্রামের মধ্যে কার্ব নেবেন, ঠিক আছে। তো সকালে যদি রুটি নেন, 2-1টা রুটি নিলেন, দুপুরে অল্প পরিমাণ ভাত নিলেন, রাত্রে আপনি ভাত নিতে পারেন। তো কার্ব আপনি 300 থেকে 400 নিতে পারেন, এর বেশি নিতে পারবেন না। তো এটা হিসাব করে নিতে হবে। আমরা যেমন ভাত দিয়ে ভাত খাই, যেমন আমরা আলু ভর্তা দিয়ে ভাত খাই, ঠিক আছে, এটা করবেন না। প্রোটিন রাখবেন, ফ্যাট রাখবেন, সাথে ভেজিটেবলস রাখবেন, ঠিক আছে, সাথে কিছু ভাত রাখবেন। তাহলে হবে কি, আপনার একটা ব্যালেন্স ডায়েট হবে, ঠিক আছে। ব্যালেন্স ডায়েটটা আপনার সব দিক দিয়েই বেস্ট। আর প্রয়োজনের অতিরিক্ত কখনোই খাওয়ার চেষ্টা করবেন না, কারণ একবার যদি আপনার বডিতে ঢুকে যায়, মনে করেন এক অক্ত খাইতে যে আপনি 3000 ক্যালোরি খেয়ে ফেললেন, তো ওটা যদি আপনি কমাইতে যান, তাহলে মোটামুটি প্রতিদিন যদি আপনি 1 ঘন্টা করে এক্সারসাইজ করেন, তাহলে কিন্তু প্রতিদিন 400 ক্যালোরি খরচ হবে, ঠিক আছে। 400 ক্যালোরি খরচ হলে 3000 ক্যালোরি খরচ করতে যায় 432, মানে 8 দিনের মতো আপনার এক্সারসাইজ করতে হবে। তাহলে কিন্তু কমানো কঠিন হয়ে যাবে, কারণ আমাদের প্রতিদিন খেতে হবেই, ঠিক আছে। বাঙালি কিন্তু ভোজন রসিক, তারা খেতে চায়, খাওয়া ছাড়া এরা থাকতে পারে না। তো আপনি যদি খাবেন, প্রতিদিনই খাবেন, কম কম খাবেন। কম কম খেলে কী হবে, যে আপনার বডিটা কন্ট্রোলে থাকবে, ঠিক আছে। আর যদি আস্তে আস্তে কমাইতে চান তাহলে কমাবেন। তাহলে এইভাবে আপনাকে হিসাব করতে হবে যে আমি প্রোটিন কার্বটা অলওয়েজ আপনার কার্বটা নিয়ে সচেতন করতে হবে। কার্ব যদি না খেতে চান, তাহলে অনেক কার্ব খাওয়া হয় কিছুর জন্য। দেখেন, লন্ডনে যদি যান, আপনি আমেরিকা যদি যান, ওরা কী করে, একটা স্টেক খায়, গরুর এক টুকরা গরুর মাংস খায়, এর মধ্যে কোনো মশলা টশলা দেয় না, জাল দেয় না, ওদের এটা খাওয়ার জন্য কোনো ভাত লাগে না। তো আপনি যদি অল্প একটু তরকারি খান, তরকারি জাল, আমরা জাল ছাড়া খাই না, অল্প একটু মাছ নিলেন কিংবা মাংস নিলেন, ওটা কিন্তু আপনি ভাত ছাড়া খেতে পারবেন না। একটু ভাজি খাবেন, তাও আপনি ভাত ছাড়া খেতে পারবেন না, কারণ আমরা জাল নেই বেশি। এই তরকারি খাওয়ার জন্যই আমাদের ভাত লাগে, ঠিক আছে। এবং ভাত দেখা যায় যে আপনার ভাত খাওয়া শেষ হয়ে যায়, তরকারি ঠিকই থেকে যায়। এই জন্য জাল একটু কম রাখার চেষ্টা করবেন, যাতে কিনা কার্বের পরিমাণ আপনি কম খেতে পারেন, ঠিক আছে। তো মশলা জাল এগুলো কম খেলে আপনি কার্ব একটু কম খেতে পারবেন, কারণ ওইগুলো যদি তরকারি খেতে যাই আপনার ভাত খাওয়া যায় বেশি। এই জন্য আপনি তরকারি খাবেন ঠিকই, জাল কম দিয়ে খাবেন, মশলা একটু কম দিয়ে খাবেন, তাহলে ভাত আপনি অল্প খেলেও চলবে। আর একটা হচ্ছে যে আপনি যদি ভাত খান, আবার দেখা যাচ্ছে যে অনেকে যেটা করে, যেমন আমি প্রথম দিকে যেটা করতাম, ভাতই খাচ্ছি, কলাও খাচ্ছি, অন্যান্য ফলমূলও খাচ্ছি, তাহলে দেখা যাচ্ছে ভাতের মধ্যে কার্ব আসতেছে, ফলমূল থেকে কার্ব আসতেছে, আবার মিষ্টি আলু যদি খেতে যান সেখান থেকেও কার্ব আসতেছে, 2-1টা খিচুড়ি খেলেন সেখান থেকে কার্ব আসতেছে,
একটু অন্যান্য ফলমূল যদি মিষ্টি যদি ফল খান, আনারস খেলেন কিংবা আপনার হলে ম্যাঙ্গো খাইলেন, আম খাইলেন, সেখান থেকেও কিন্তু আপনার কার্ব আসতেছে। তো এজ হল কার্ব কিন্তু বেশি হয়ে যায়। এই জন্য যারা অন্যান্য ফলমূল খেতে চান তাদের কিন্তু কার্ব কমাইতে হবে, ভাত আরও কমাইতে হবে। কারণ আপনার প্রতিদিন খাইতে পারবেন 300 থেকে 400, 300। তো একটা কলাতে প্রায় 50 ক্যালোরি থাকে, 2টা কলা যদি সেখানে 100 ক্যালোরি চলে যাবে, ঠিক আছে। তো ওখান থেকে কিন্তু কার্বে আপনি অনেক বেশি নিতে পারবেন না। এই জন্য যদি কার্বের আপনি হিসাব করবেন যে আপনি ভাত যদি খান তাহলে অন্যান্য কার্ব কম খাবেন, আর অন্যান্য কার্ব যদি খান, যেমন আপনি কলা খাচ্ছেন, আপেল খাচ্ছেন, আনারস খাচ্ছেন, আম খাচ্ছেন, খেজুর খাচ্ছেন, তাহলে এগুলো খাইলে সেক্ষেত্রে আপনার ভাতের পরিমাণ কমাইতে হবে, যাতে কিনা হিসাবটা সহজ হয়। আপনি টার্গেট রাখতে হবে যে আমি 300 গ্রামের মতো কার্বোহাইড্রেট নেব, 200 থেকে 300 গ্রাম কার্বোহাইড্রেট নেব। এর সমস্ত অন্যান্য কার্বোহাইড্রেট মিলে, সেটা আলু হোক, রুটি হোক, ভাত হোক, খেজুর, আনারস, আম, যত মিষ্টি ফলমূল আছে এগুলোর মধ্যে এটা অন্তর্ভুক্ত করবে। তো এটার মধ্যে যখন ধরবেন তখন দেখবেন যে আপনার কার্বের পরিমাণ কম হচ্ছে, ঠিক আছে। আর কার্বের পরিমাণ আপনার কিন্তু খরচ অনেক বেশি। আপনি বাজারে যে কোনো একটা ফল কিন্তু যান, 200-300 টাকা কেজির নিচে কোনো ফল নাই, ঠিক আছে। এখানে কিছু মিনারেলস পাবেন আপনি, কিন্তু এই টাকা দিয়ে কিন্তু আপনি সবজি যদি কিনেন তাহলে একই টাকায় আপনার কী হবে, মিনারেলসগুলো পাবেন, খরচ আপনার কম পড়বে। তাহলে আপনি সবজি অপশনটা রাখবেন, ঠিক আছে। যাদের টাকার প্রবলেম, ঠিক আছে, তাদের সবজি অপশনটা রাখবেন। আপনি তো একটা লং টার্ম প্রসেস, ফলমূল আপনি অল্প পরিমাণ নিতে পারেন, তাহলে সবজি অপশনটা আপনি অলওয়েজ রাখবেন, কারণ সবজির দাম কম্পারেটিভলি কম, ঠিক আছে। ফলমূলের চেয়ে সবজির দাম কম, সবজি রাখবেন, ওদিকে অন্যান্য কার্বোহাইড্রেট সোর্স রাখবেন, ঠিক আছে। তাহলে যদি অন্যান্য কার্বোহাইড্রেট বেশি খান, ভাত কম খাবেন, এটা গেল কার্বোহাইড্রেটের হিসাব। আর 3 অক্টে আপনি কিছু সবজি রাখার চেষ্টা করবেন, কারণ সবজি যখন রাখবেন এটা ফাইবার থাকবে, তখন কিন্তু ভাতটা আপনার স্লো অ্যাবজর্পশন হবে। যেটা আমরা আগেই বলছি যে গ্লাইসেমিক ইন্ডেক্স যদি বেশি থাকে, তখন কিন্তু যখন সবজির সাথে খাবেন তখন কিন্তু আপনার খাবারটা স্লো অ্যাবজর্পশন হবে, আপনার ইনসুলিন স্পাইক দিবে না, ইনসুলিন রেজিস্ট্যান্স হবে না। তাহলে আমাদের হিসাব কিন্তু একদম সহজ। আপনি প্রতিদিনই কিছু সবজি রাখবেন, অবশ্যই মাস্ট। প্রোটিনটা আপনাকে রাখতেই হবে, ঠিক আছে, কারণ প্রোটিন সব দিক দিয়েই আপনি উপকারী। আর একটা গুড ফ্যাট আপনাকে রাখতে হবে, ঠিক আছে। গুড ফ্যাট আপনার অনেকগুলো ছোটো মাছ রাখতে পারেন, পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের বাদাম রাখবেন, ঠিক আছে। সপ্তাহে 2-1 দিন আপনি গরুর মাংস খেতে পারেন, আর একটা ডিম খেতে পারেন। ডিমের আমরা যেটা বলি, অনেকেই বলে যে আপনার হার্টের অসুখ আছে, ডিম খাবেন না। এটা FDA অ্যাপ্রুভড, ঠিক আছে। FDA অ্যাপ্রুভড যে কোলেস্ট্রল পরিমাণ হচ্ছে, নর্মাল মানুষ আপনার 300 মিলিগ্রাম কোলেস্ট্রল খেতে পারে। নর্মাল মানুষ কত? 300 মিলিগ্রাম কোলেস্ট্রল খেতে পারে প্রতিদিন। একটা ডিমে থাকে 186 মিলিগ্রাম, তাহলে অনায়াসে আপনি 2টা ডিম খেতে পারবেন। এটা গেল ডিমের হিসাব। তো আরেকটা জিনিস, এখন নতুন একটা গবেষণা আসছে যে ডায়েটারি কোলেস্ট্রল আমাদের আসলে বডির কোলেস্ট্রল টার্নওভার অনেক বেশি রোল প্লে করে না, কিন্তু এটার মধ্যে ভেরিয়েশন আছে। এর মধ্যে অনেকগুলো ফ্যাক্টর আছে, এটা জেনেটিক ফ্যাক্টর আছে, ঠিক আছে, অন্যান্য ফ্যাক্টর আছে। তো আপনি নিজেকে কেন গিনিপিগ বানাবেন, আপনি নিজে কেন রিস্ক নেবেন? আপনার কোলেস্ট্রলের পরিমাণটা মোটামুটি 400 থেকে 500 মধ্যে আপনার সীমাবদ্ধ রাখবেন। আর যদি কারো ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, হার্ট ডিজিজ থাকে, তাহলে কিন্তু তার ডায়েটারি কোলেস্ট্রলের লিমিট হচ্ছে 200 মিলিগ্রাম। তাহলে কারো যদি ইসকেমিক হার্ট ডিজিজ থাকে কিংবা ডায়াবেটিস, হাইপারটেনশন থাকে, তার সে প্রতিদিন 200 মিলিগ্রাম কোলেস্ট্রল খেতে পারবে। সেক্ষেত্রে কিন্তু একটা ডিমে 186 থাকে, একটা ডিমে অনায়াসে খেতে পারে। অন্যান্য সোর্স যেগুলো থাকে সেখানে কিন্তু কোলেস্ট্রল কমাইতে হবে। যেমন আমরা অনেকে ভাবি যে মুরগি খেলাম, মুরগির চামড়া খেলাম না, তাহলে মনে হয় কোলেস্ট্রল যাবে না। আমাদের যে সেল মেমব্রেনগুলো থাকে, মানে কোষের যে চারদিকে আবরণ থাকে, সেগুলো ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা তৈরি, মানে সেটা একটা কোলেস্ট্রল। এই জন্য অ্যাভারেজে 100 গ্রাম মাংস কিংবা মাছে 50 থেকে 80 মিলিগ্রাম কোলেস্ট্রল থাকে। আপনি যদি 200 গ্রাম মাছ কিংবা মাংস খান, সেখানে কিন্তু আপনার 200 মিলিগ্রাম কোলেস্ট্রল থাকতেছে। একটা ডিম যদি খান, ওখানে যদি 200 গ্রাম আপনার মাছ কিংবা মাংস খান, সেখানে আপনার মোটামুটি 400-র মতো আপনার কোলেস্ট্রল পাচ্ছেন, ঠিক আছে। মোটামুটি 400 থেকে 500 মিলিগ্রাম ডায়েটারি কোলেস্ট্রল আপনাকে অনেক বেশি রিস্কের মধ্যে ফেলাবে না, ঠিক আছে। কারণ কোলেস্ট্রলটা আপনার লাগবে, বিশেষ করে ডিমের কোলেস্ট্রলটা কোনো গুড কোলেস্ট্রল, ঠিক আছে। আর আমি যেটা বলি যে যেগুলো নন কেস মানে যে এগুলা দেশি মুরগি, দেশি হাঁস, ঠিক আছে, এই ধরনের ডিম আপনার 1টা থেকে 2টা কুসুম খাওয়ার চেষ্টা করবেন। অনেকখানে আপনার গুড কোলেস্ট্রল দিবে, যেটা আপনার সেক্স হরমোন তৈরিতে অনেক বেশি সুন্দর একটা রোল প্লে করবে, ঠিক আছে। আর এটা আপনার বিভিন্ন ধরনের, যেমন আমাদের ফার্মের যে মুরগি থাকে, সেখানে কিন্তু আপনার অনেক বেশি ক্রোমিয়াম থাকে, ঠিক আছে। এই জন্য যদি আপনি কুসুম সহকারে ডিম খান, এটা সবারই খাওয়া উচিত, একটা করে ডিম, ঠিক আছে। সেটা আপনি গুড কোলেস্ট্রল পাবেন, তবে সেটা আপনার নন কেস হলে ভালো হয়। তাহলে নন কেস আপনার 1টা থেকে 2টা ডিম আপনি খাবেন, ঠিক আছে। হাঁসের ডিম খেতে পারেন, সেটা দেশি মুরগির ডিম খেতে পারেন, সেটা বেটার হবে। অন্যান্য মুরগির ডিম যদি খান, তাহলে সেগুলো আপনার কুসুম বাদ দিয়ে খাবেন, ঠিক আছে।
আমরা যে ফার্মে যেগুলো খাই সেগুলো কুসুম বাদ দিয়ে খেলে আপনি কোলেস্ট্রলটা পাবেন। আর গুড কোলেস্ট্রলের জন্য আপনাকে সপ্তাহে 2-1 দিন গরু মাংস খেতে পারেন, সেখানে গুড কোলেস্ট্রল থাকে। গরু মাংস কিন্তু খুবই ভালো একটা মাংস, ঠিক আছে, যদি অনেক মিথ আছে এটা নিয়ে। এখানে অনেক বেশি জিঙ্ক থাকে, ভিটামিন B12 থাকে, এখানে আপনার গুড কোলেস্ট্রল পাবেন, ঠিক আছে, স্যাচুরেটেড ফ্যাটটা অনেক হাই কোয়ালিটি থাকে। তো সেগুলো কিন্তু কিছু পরিমাণে আপনাকে খেতে হবে। স্যাচুরেটেড ফ্যাটও আপনাকে কিছু পরিমাণ খেতে হবে, মনো আনস্যাচুরেটেড ফ্যাটও কিছু পরিমাণ খেতে হবে। তাহলে এভাবে আপনি হিসাব করে খাবেন যে আপনি কতটুকু প্রোটিন নিচ্ছেন, প্রোটিনের হিসাবটা করবেন। মাছ, মাংস, ডিম, অ্যানিম্যাল প্রোটিনটা বেস্ট, ঠিক আছে। ভেজিটেবল প্রোটিন যদি নেন, অনেকে ভেজিটেবল প্রোটিন পছন্দ করে, ঠিক আছে, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ডাল আপনাকে মিশিয়ে নিতে হবে, কারণ এগুলা কমপ্লিট প্রোটিন না। অ্যানিম্যাল প্রোটিন এবং ভেজিটেবল প্রোটিনের মধ্যে পার্থক্য হচ্ছে অ্যানিম্যাল প্রোটিনটা কমপ্লিট প্রোটিন, এখানে 10টা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডই থাকে। আর এই ভেজিটেবল প্রোটিন যেগুলো থাকে, ঠিক আছে, সেখানে কিন্তু 10টা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড পাবেন না। কিন্তু যখন আপনি একটার সাথে আরেকটা মিক্স করবেন, বিভিন্ন ধরনের ডাল আপনি মিক্স করতেছেন, তখন কিন্তু আপনি পাবেন। আপনি অল্প পরিমাণে অ্যানিম্যাল প্রোটিন নিলেন, তখন আপনি বিভিন্ন ধরনের ভেজিটেবল প্রোটিন নিলেন, তাহলে একটা গুড সোর্স হবে। যদি টাকার প্রবলেম থাকে তাহলে আপনি বিভিন্ন ধরনের ডাল নিতে পারেন, ঠিক আছে, ডালে একটা সুন্দর গুড প্রোটিন থাকে। সিমের বিচি নিতে পারেন, সেখানে প্রোটিন থাকে। তো এগুলো মিক্স করে নিতে চেষ্টা করবেন, 2-3 ধরনের, যাতে কিনা একসাথে আপনি নিতে পারেন। আর পাশাপাশি আপনি ভেজিটেবল প্রোটিনের সাথে অ্যানিম্যাল প্রোটিন মিক্স করে নিতে পারেন। প্রোটিনের হিসাবটা এখানেই শেষ। আর গুড ফ্যাট আপনাকে নিতে হবে অবশ্যই। প্রোটিন এবং ফ্যাট আপনাকে কখনোই হাত দেওয়া যাবে না। আর কাপটা আপনি ওইভাবে হিসাব করে নেবেন, যেমন অন্য কাপ যদি আপনি বিভিন্ন সোর্স থেকে নিতেছেন, কোন সোর্স থেকে কতটুকু নেবেন সেটা আপনি নেবেন। তো এই হচ্ছে আমাদের মধ্যে কথা, ডায়েট প্ল্যান। তারপরে ওজন অনুযায়ী আপনি কম বেশি করতে পারেন। আপনি যদি এক্সারসাইজ করেন, সেক্ষেত্রে আপনি ডায়েটটা একটু বাড়াই দিতে পারেন। কিংবা আপনি ওজন যদি কমাইতে চান, তাহলে আপনাকে ক্যালোরি রেস্ট্রিকশনে দিতে হবে। আপনি প্রতিদিন, আচ্ছা, এটা নিয়ে বডি রিকম্পোজিশন একটা ভিডিও আমরা আনবো, যে কীভাবে আপনি মাসল ঠিক রাখবেন কিন্তু আপনার ফ্যাট লস হবে, এটাকে বলে বডি রিকম্পোজিশন, ঠিক আছে। প্রতিদিন আপনার 300 থেকে 400 ক্যালোরি আপনাকে কমাই খাইতে হবে, যতটুকু আপনার টার্গেট। তাহলে সেক্ষেত্রে কী হবে, আপনার হলে ফ্যাটটা বার্ন হবে, কিন্তু প্রোটিন রিকোয়ারমেন্ট তখন অনেক বেশি হাই হয়ে যাবে। তখন যদি বডি রিকম্পোজিশন করতে যান, তাহলে প্রোটিন রিকোয়ারমেন্ট তখন পার কেজি বডি ওয়েটে 2 থেকে 3 গ্রামে যেতে হবে। প্রোটিন দেয় তখন আপনার মাসলটাকে ঠিকই ধরে রাখবে, কিন্তু আপনার ফ্যাটটা লস হবে। কিসের জন্য? আপনি ক্যালোরি রেস্ট্রিকশনে যাচ্ছেন। ফ্যাট লসের মেন সূত্রই হচ্ছে আপনাকে ক্যালোরি রেস্ট্রিকশনে যেতে হবে। আপনি 2000 ক্যালোরি দরকার পড়ে, আপনাকে 1500 ক্যালোরি নিতে হবে। এই ক্যালোরি সোর্সটা তখন আপনাকে প্রোটিন এবং ফ্যাট আপনাকে ঠিক রাখতে হবে, তখন কার্বোহাইড্রেট আরও কমাইতে হবে, ঠিক আছে। এবং এটা কিন্তু লং টার্ম করতে পারবেন না, ঠিক আছে। লং টার্ম কিন্তু আপনি এই ধরনের ক্যালোরি রেস্ট্রিকশনে যেতে পারবেন না, কারণ তাহলে শরীরের অন্য ক্ষতি হবে। তাহলে আপনি এক্সারসাইজ করলে কিছু কমাতে পারবেন, সাথে ক্যালোরি রেস্ট্রিকশনে কিছু কমাবেন, তাহলে আপনি বডি রিকম্পোজিশনে চলে যাবে। এই বডি রিকম্পোজিশন নিয়ে আমরা আরেকটা ভিডিও বানাবো, কারণ ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে। তো আপনাদের অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে ভিডিও শুনলেন। তো আপনারা বেশি বেশি শেয়ার দিবেন, যাতে কিনা আমার রিচটা বাড়ে পেজের। আর কী ধরনের ভিডিও চান সেগুলো আপনারা দিবেন, তাহলে সেই অনুযায়ী ভিডিও আমরা বানাবো। আপনাদের ধন্যবাদ।